দেখেন আচ্ছা ওয়ান্ডারারের আজকে মানে এমন একটা অ্যান্সার আমরা জানবো যে একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করবো যেটা দিয়ে আমি অনেকগুলো অ্যান্সার একসাথে দিতে পারবো। সো ইন্ট্রোডাকশনে আমরা একটা বলে দিই জেনারেল আইডিয়াগুলো বলবো যে একটা গ্রেট এক্সাম্পল ইংলিশ লিটারেচারের গ্রেট ইংলিশ পোম উই ডোন্ট নো দ্য নাম, আমরা অথরের নাম জানি না, আমরা কে যে বলছে ন্যারেটর সেও অ্যানোনিমাস, বাট দ্য ওয়ান্ডারার ইজ এ বিউটিফুল পোম অ্যান্ড গ্রেট সিগনিফিকেন্স ইন ইংলিশ লিটারেচার। খুবই সুন্দর একটা কবিতা, ইংলিশ লিটারেচার অনেক সিগনিফিকেন্ট। এটা একটা স্যাড পোম, তাই না? আমরা পরীক্ষার পোমটা থেকে কী বুঝেছি? এটা একটা স্যাড পোম, সো উই ক্যান কল ইট অ্যান এলিজি। সো যেহেতু একটা স্যাড কবিতা, আমরা জানি স্যাড পোমদেরকে এলিজি বলে। Aside from this historical significance, the psychological analysis of the poem is very good. Psychological analysis টাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্সের পাশাপাশি। উই ক্যান অলসো সি দ্য ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন ইন দ্য পোম। এই কবিতায় কিন্তু রিলিজিয়নেরও ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে। ইন দ্য পোম দ্য পোয়েট টক্স অ্যাবাউট গড, ঈশ্বরের সম্পর্কে কথা বলা হয়েছে। ওভারঅল ইটস এ বিউটিফুল পোম অ্যান্ড এনি স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার শুড স্টাডি দিস পোয়েম। বিউটিফুল পোয়েম এবং যে কারোর জন্যই অবশ্য পাঠ্য। আচ্ছা, এরপরে হলো আমরা আসবো হলো অ্যাবাউট দ্য পোম। অ্যাবাউট দ্য পোমটা আমরা সামারি হিসেবেই কিন্তু পড়েছি। সামারিতে যা যা আছে, দ্য পোম স্টার্টস উইথ এ স্যাড নোট, narrator of the poem says that loneliness is not good thing. সে এই করে সবার জন্য অপেক্ষা করছে বছর পর বছর, তার স্বপ্ন দেখতেছে, দুঃস্বপ্ন দেখতেছে, বা পাস্টের কথা চিন্তা হচ্ছে, বাট তার কথা বলার মতো কেউ নাই। এই জিনিসগুলো আমি জাস্ট স্কিপ করছি। আচ্ছা, এটা গেল সেকেন্ড প্যারা। ইট ইজ ফলোড বাই দ্য ডিসক্রিপশন অফ দ্য সাফারিং অ্যান্ড ফ্রাস্ট্রেশন। ওগুলোই সাফারিং ফ্রাস্ট্রেশন এগুলো আমরা বলবো, এগুলো থাকবে যে কোনো এগুলোর একটার অ্যান্সারে এগুলো থাকবে। পয়েন্ট নাম্বার 2, দ্য ওয়ান্ডারার থিংস দ্যাট ইট উড বি বেটার টু রিমেইন কোয়াইট অ্যান্ড নট টু টক টু এনিওয়ান। পরে আস্তে আস্তে তার রিয়েলাইজেশন হয় যে আমি কারোর সাথে কথা না বলি, আমি যত অভ্যাস করবো আমার কষ্টগুলো মানে মেনে নিতে, ঈশ্বরের কাছে সালভেশনের জন্য, মোক্ষ লাভের জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, ততই আমার জন্য ভালো হবে। পেইন ইজ দি অনলি কম্পেনিয়ন আমার। ওকে, গেল ওয়ান্ডারার থিংস অ্যাবাউট দ্য পাস্ট। 3 নম্বর পয়েন্টে হলো পাস্টে কী ছিল না ছিল সেগুলো আমরা জানি, নতুন করে বলছি না। নাম্বার 4, 5 অ্যাবাউট বিং পেশেন্ট অ্যান্ড ওয়াইজ। ইভেন অল ইন হিজ সাফারিংস দ্য ওয়ান্ডারার ইন হিজ ওল্ড এজ রিয়েলাইজেস ওয়ান থিং দ্যাট ইটস আ ওয়াইজ ম্যান শুড বি পেশেন্ট। তার এখান থেকে তার শিক্ষা হলো যে মানুষকে পেশেন্ট অবশ্যই হতে হবে, তাকে দুর্বল হওয়া যাবে না, কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না। আপনি পরের ছবি তুলে নিতে পারেন, সমস্যা নেই, এখন তুলেন না। ইট মেক্স আ ওয়াইজ ম্যান। আর এটাও ইয়েতে দেওয়া আছে, ফেসবুক থেকে আমি পড়াচ্ছি। ফেসবুকের পেজে ইংলিশ ডিপার্টমেন্ট অফ iOS-এ আছে, ফাইল সেকশনে আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাও 10 ব্যাচের ইয়ার মধ্যে দিয়ে দেবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো না এটা। আচ্ছা, ইট মিনস এ ওয়াইজ ম্যান শুড কন্ট্রোল হিজ ইমোশন। তাকে ইমপেশেন্ট হওয়া যাবে না, তার ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ হিজ লাইফ উড বি রুইন্ড। এটা না করলে তার জীবন ধ্বংস হয়ে যাবে। হি মাস্ট রিমেম্বার দ্যাট হি শুড নট গেট এক্সাইটেড, ফ্রাস্ট্রেট হওয়া যাবে না ইজিলি। হি শুড কিপ হিজ থিংস ইন মাইন্ড অ্যান্ড ইফ হি কুড কন্ট্রোল হিজ লাইফ ইন দিস ম্যাটার দেন হিজ লাইফ উইল বিকাম সাকসেসফুল। মানে অনলি কষ্টের মাধ্যমেই সে জীবনে সাকসেসফুল হতে পারবে। দ্য ওয়ান্ডারার কিপস টেলিং পিপল দ্যাট হি হ্যাজ গেইনড a lot of experience in his life and a person becomes wise when he grows old. আচ্ছা, about being patient and wise, এই জিনিসটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষ ওয়াইজ হচ্ছে। ইফ সামবডি ট্রাইস টু অ্যাচিভ সামথিং, কেউ যদি কোনো কিছু সহজেই জীবনের লাইফে অ্যাচিভ করতে পারে, তাহলে সব কিছু হারিয়ে ফেলবে। সবশেষে যেটা কি হচ্ছে যে দ্য ওয়ান্ডারার বিকাম স্যাড অ্যান্ড সার্চেস ফর দ্য হর্সেস দ্যাট ইউজ টু গ্রেজ। সে কিছু ঘোড়ার খোঁজ করতেছে যেগুলো ঘাস খেত। নান অফ দিস ওল্ড ফ্রেন্ডস আর উইথ হিম। কিছু ঘোড়া, যদি কিছু পশু পাখিও থাকতো তাও তার একটা কম্পিনিয়ন হতো, বাট তারাও তার পাশে নেই। হি ইজ জাস্ট ক্যারিং অ্যারাউন্ড সাম ওল্ড মেমোরিজ অ্যান্ড ওয়ান ডে হি উড ডাই অ্যাজ ওয়েল। জাস্ট কিছু মেমোরি, এবং একদিন সে মরে যাবে, সে বুঝতে পারতেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য পোম দ্য পোয়েট সিক্স গডস ফরগিভনেস অ্যান্ড দ্য ওয়ান্ডারার থিংস দ্যাট গড উইল গিভ হিম পিস। ঈশ্বরের ক্ষমা চাচ্ছে এবং আশা করছে ঈশ্বর তাকে শান্তি দেবেন এবং ক্ষমা করবেন। আর এই জিনিসটা জাস্ট যদি আমি বলি ওয়ান্ডারার এজ এ হিস্টোরিক্যাল, মানে হোয়াটস দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ওয়ান্ডারার এক্সপ্লেইন, তখন এই জিনিসগুলো বলে জাস্ট হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বলে যদি আপনি বাকিগুলো এগুলো না স্কিপ করে কনক্লুশনে যান, কোনো সমস্যা নেই।
হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স বলতে গেলে এখানে একটা মেনশনেবল হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স আছে। দ্য পোম ওয়াজ কম্পোজড অ্যাট আ টাইম হোয়েন ইংল্যান্ডস পলিটিক্যাল কন্ডিশনাল ওয়াজ ভেরি ডিফারেন্ট। এমন একটা সময় লেখা হয়েছে যখন ইংল্যান্ডের পলিটিক্যাল কন্ডিশন খুব ডিফারেন্ট ছিল, ভিন্ন ছিল। এই সময়টা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে লেখা। জিউটস, অ্যাঙ্গল স্যাক্সনস এরা এসে তো তখন রাজ করেছে ইংল্যান্ডে। তো সেখানে জীবনটা ওই সময় খুব আনসার্টেইন ছিল। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ একসাথে ওখানে বসবাস করতে, এবং সেখানে কোনো আইনের কোনো নিয়ম বালাই ছিল না। দেয়ার ওয়াজ নো সিকিউরিটি ইন পিপলস লাইফ, মানুষের জীবনে কোনো সিকিউরিটি ছিল না। ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট ওয়াজ ভেরি কমন হুইচ কজ লট অফ পিপল। ওয়ার এবং কনফ্লিক্টের কারণে বহু মানুষ মারা গিয়েছে সেই সময় যুদ্ধ করে। নো ওয়ান কুড সে দ্যাট ইফ হি উড লিভ টুমরো, কেউ বলতে পারতো না আগামীকাল সে বাঁচবে কিনা। Most of the youth thought of joining the army as there were no good jobs due to frequent war. সেই এত যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ হওয়ার জন্য তারা আর্মিতে যাওয়া প্রেফার করতো। ওয়ারিয়ার্স নেভার নিউ দ্যাট হাউ লং দে উড লিভ, কতদিন সে বাঁচবে। The Wanderer beautifully captures this political condition, although it tells the story of the sufferings of an old man. এই জিনিসগুলো আলোকপাত করা হয়েছে বিকজ ওয়ান্ডারার বলেছে, মেনশন করেছে পাস্টে কী হয়েছিল। তার যে রাজার যে সভাসদ সেখানে যে থাকে সৈন্যরা তারা সবাই মারা গিয়েছে। সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি তখনকার সিচুয়েশন ভালো ছিল না। দিস ওল্ড ম্যান লস্ট এভরিথিং ইন লাইফ অ্যান্ড ন্যারেটেড দ্য স্টোরি অফ হিজ লাইফ থ্রু দিস পোয়েম। সে সব কিছু হারিয়ে সে তার জীবনের গল্পগুলো এভাবে সে বলেছে। From his life, we can understand that he was a wise man and he gained his knowledge through great suffering. He was not so intelligent in his youth. ইয়াং বয়সে খুব একটা বুদ্ধিমান ছিল না। বন্ধুরা কী করতো, সবসময় বিজি থাকতো ফাইটিং ব্যাটলস, এই জিনিসগুলো আমরা বলবো যেহেতু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যুদ্ধবিগ্রহের কথা বলা হচ্ছে। হি লস্ট অল হিজ ফ্রেন্ডস ইন ব্যাটল অ্যান্ড ওয়াজ ফোর্স টু লিভ হিজ হোমল্যান্ড। নিজের হোমল্যান্ড থেকে তাকে বিতাড়িত মানে সেখানে তাকে বের করে দেওয়া হয়েছে। নাও দিস ওল্ড ম্যান ইজ ওয়েটিং ফর হিজ ডেথ, বাট বিফোর হি ডাইজ হি ওয়ান্টস টু গিভ সাম অ্যাডভাইস টু দ্য পিপল। সে জাস্ট মৃত্যুর আগে কিছু অ্যাডভাইস দিতে চায় মানুষকে। আচ্ছা, এরপরে হলো 7 নম্বর পয়েন্টে লোনলিনেস। থিম অফ লোনলিনেস যদি থাকে সো এটা মেনশন হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বাদ যাবে বিকজ এগুলো এসেনশিয়াল পার্ট অ্যাবাউট দ্য পোম, পাস্ট, অ্যাবাউট বিং পেশেন্ট অ্যান্ড ওয়াইজ, এগুলো এসেনশিয়াল। তারপরে বাকিগুলো জাস্ট কিছু হয় যোগ হবে, কিছু বিয়োগ হবে। তো আমরা যদি কেয়ারফুলি দেখি, খেয়াল করি যে মেইন থিম কি কবিতার, লোনলিনেস, একাকিত্ব। There are people around him but he doesn't know them and has no relationship with him. আশেপাশে মানুষ থাকলেও তাদেরকে সে চিনে না, তাদের সাথে কোনো রিলেশনশিপ নাই, তাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। পাস্টে সবসময় বসবাস করতে থাকে এবং একাকী বোধ করতে থাকে। দ্য লোনলিনেস বিগেটস ফ্রাস্ট্রেশন, একাকিত্ব থেকে তার ফ্রাস্ট্রেশন, হতাশায় পরিণত হয়। দ্য ওয়ান্ডারার নোজ দ্যাট নাথিং নিউ উইল হ্যাপেন টু হিম, নতুন কিছু আর তার জীবনে ঘটার নাই। সামটাইমস হি লংস টু রিটার্ন টু দ্য পাস্ট বাট হি রিয়েলাইজেস দ্যাট দেয়ার ইজ নো পসিবিলিটি। পাস্টে রিটার্ন করতে চায় বাট সেটাও কোনোভাবে সম্ভব না। লোনলিনেস আর অ্যালিয়েনেশন এই দুটো আসবে একই সাথে। লোনলিনেস একাকিত্ব, অ্যালিয়েনেশন মানে হলো একাকিত্ব বোধ। অ্যালিয়েনেশন ইজ অ্যানাদার থিম। ওল্ড ম্যান ইজ নট অনলি অ্যালোন বাট হি ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস অ্যাট ওয়েল। একই কথা ঘুরে ফিরে, কোনো বন্ধুবান্ধব না থাকে, আরও ফ্রাস্ট্রেটেড, ফরেন কান্ট্রিতে আসছে, জাস্ট জীবন, হার্শনেস অফ নেচারটা কি খুবই বিপদসংকুল, কারণ ইংল্যান্ডের মতো জায়গায় সবসময় ঝড় ঝঞ্ঝা এই জিনিসগুলো বেশি থাকে। আর 950 বা 1000 সালের দিকে তখন কি আরও অবস্থা খারাপ, বোঝা যাচ্ছে। ইন নো টাচ অফ জয় ইন হিজ লাইফ, জীবনের কোনো আনন্দ নেই। অ্যাজ এ রেজাল্ট হিজ ফ্রাস্ট্রেশন অ্যান্ড মাইজারি ইভেন গেট ইনক্রিজড, এবং হতাশা এবং দুর্দশা আরও বেড়ে গিয়েছে। I could realize the pain of the lonely life after reading the poem. Nobody likes to have lonely life. I could realize এটা বলার দরকার নেই। Nobody likes to have a lonely life and we all want to stay aloof from loneliness. আমরা সবাই লোনলিনেস থেকে দূরে থাকতে চাই। আচ্ছা, আর আমি যদি বলি যে হোয়াট আর দ্য মডার্ন এলিমেন্টস ইন দিস পোম, তাহলে 9 পয়েন্ট নাম্বার 9 আর 12টা ইনক্লুডেড হবে। সেটা কীরকম, যে মডার্ন লাইফের দিকে আমরা দেখি যে সেটা কি আমাদের জীবনটা দিন দিন মেকানিক্যাল হয়ে যাচ্ছে এবং মানুষের সাথে মানুষের দূরত্ব দিন দিন বাড়ছে। তো এখন অনেক মানুষ ইনস্টিড অফ একজন আরেকজনের সাথে আমরা সোসাইটিতে কথা না বলে কী করি, দে আর ভার্চুয়ালি ইনভলভড থ্রু ফেসবুক। বাস্তবতা এটাই, আমরা ফেসবুক চালাই, আমরা পাশে দুজন তো বসে আছি বাট দূরের কোনো মানুষের সাথে কথা বলছি ফেসবুকে।
However, the reason behind the loneliness of the old man is different. যদিও এই মানুষের loneliness is different, but এটা এইভাবে করে রিলেট করা যায়। He lived in a cruel society where there was no law and order, যেখানে কোনো আইন কানুন ছিল না, so people used to get killed easily and he had seen all his relatives and friends dying. আচ্ছা, এটা গেল কিছু মডার্ন এলিমেন্ট। আরও আছে থিংস টু লার্ন, দেয়ার আর লট অফ থিংস টু লার্ন ফ্রম দিস পোম। The biggest lesson that we should learn is that we should control our emotions. এখানকার লেসন সবচেয়ে বড় হলো আমরা আমাদের ইমোশনটা কন্ট্রোল করতে শিখব। দ্য টাইম দেয়ার ওয়াজ নো ল অ্যান্ড অর্ডার, এটা আমরা অলরেডি জানছি বলছি। সো পিপল একজন আরেকজনের সাথে যুদ্ধ করতো, অ্যাজ এ রেজাল্ট কী হতো, মানুষ মরে যেত। আর কিছু মানুষের লোভের জন্য যুদ্ধ লাগতো এবং মানুষ মারা যেত, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, মানির জন্য। Maybe we notice that this kind of incident today as well. আজকের দিনেও আমরা এরকম ইনসিডেন্ট দেখতে পারি। যেমন আমরা যদি আমাদের নিজেদের দেশে দেখি যে পলিটিক্যাল কারণে একটা দলের সাথে একটা দলের সাথে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন মানুষ মরে যাচ্ছে, সহজে আহত হচ্ছে। সো আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যেমন অতীতে যেরকম যুদ্ধবিগ্রহ হতো, এখন যেন আমরা সেরকম যুদ্ধবিগ্রহের ফাঁদে পড়ে নিজেদের জীবনটাকে শেষ না করে দিই। এটাই হলো এই কবিতার মেসেজ। সো Bangladeshi people should take a lesson from this matter. এটা জাস্ট redundant, দরকার নাই। So we the students of English literature should spread the lessons of this poem among our relatives and friends. হ্যাঁ, এটা করতে পারি, এটা লেখা যেতে পারে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, we could see that we have been divided in almost every aspect of life. বলা হয় কি, বাংলাদেশের মানুষের ব্যাপারে কি বলে, বাঙালিরা যে কোনো একটা কথা হলে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সেই এটা বোঝাচ্ছে। উই ক্যান সি ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস ফাইটিং ফর আ প্রপার্টি, ক্ষমতার জন্য করছে। হ্যাঁ, যত ধরনের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা, জমিজিরাত, অল দিস থিংস অ্যাড টু ফ্রাস্ট্রেশন। দেয়ার আর নট সো মেনি কিলিংস আর ব্যাটলস ইন আওয়ার সোসাইটি। বর্তমান যুগে আমরা শিক্ষা এই জন্য নেব কারণ বর্তমান যুগে আগেকার মতো যুদ্ধবিগ্রহ নাই। লার্জ পারপাসে হয়তো আমেরিকা ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, রাশিয়া যুদ্ধ হচ্ছে, বাট আমাদের নিজেদের মধ্যে যদি ক্ষুদ্র পরিসরে দেখি, এই জমিজিরাতের বিরোধ ধরেই সমস্যাগুলো ক্রিয়েট হয়। এটাই। আর এটা না থাকলেও আমাদের ফ্রাস্ট্রেশন গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। ফ্রাস্ট্রেশন আমরা কি, যেটা হয় মেকানিক্যাল লাইফে, যেটা হয় আমরা গ্যাজেটসের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ি, যার জন্য আমাদের মনের মধ্যে শান্তি নেই, কোনো কিছু করে শান্তি নেই। সো ছোটো বাচ্চারাও জন্ম থেকে 2-3 বছর বয়স হলে বলে যে ভালো লাগছে না, আজকে আমার মন ভালো নেই। আর বড়রাও ওই একই। বাট দিস ইজ নট লাইফ। আসলে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জানি না, কোনো একটা লক্ষ্য বা ফোকাসের দিকে আমরা থাকি না। দেখা যায় যে আমাদের দিনের 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা চলে যায় ফেসবুকে, ইউটিউবে, এগুলো করে, গুগলিং করে। সো যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা এই সময়টা কাজে লাগাবো, ইন্টারনেট ঘাঁটবো, তবে নতুন একটা কোর্স শিখবো, নতুন একটা রান্নার কিছু শিখবো, কোনো একটা সূরা দেখবো যে এটার মেসেজ কী। সো সব কিছুই কিন্তু আপনাকে আত্মিক ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করতে পারবে, প্লাস আপনার ক্যারিয়ারটাও আপনার এগিয়ে যাবে, এটাই। আর রান্নাবান্না শেখাও কিন্তু কোনো কিছু না। যে কোনো ক্ষেত্রে একজন ছেলে বা মেয়ে যে কারোরই রান্নাবান্না জানতে হবে। যেমন আমরা যদি কেউ, ছেলেরা বিশেষ করে বাইরে গেলে রান্না নিজে করে খেতে হবে, এই। সো দ্যাটস দ্য পারপাস। আচ্ছা, মডার্ন এলিমেন্টস 12 নম্বর। সবচেয়ে অ্যাট্রাকটিভ থিং হলো তখনকার ওই কবিতার মধ্যেও কিছু মডার্ন এলিমেন্ট ছিল। যেমন কাস্টিং এন্ডেড হয়ে গেল কেন, এরাও বলতেছে টাইম আপ, পড়াশোনা বন্ধ করেন আর পড়েন না, আমরা টায়ার্ড, তাড়াতাড়ি পড়াই নেই, আবার কখন আবার কারেন্ট চলে যায়, অলরেডি 2 বার গেছে। আজকে 2 বার, গতকালকে গেছে 3 বার, মানে এখানে 2-3 বার, আবার বাসায় যারা যাব, বাসায় যাওয়ার পরেও আরও 1-2 বার। আর এখানে তো তাও মন্দের ভালো, এই মোহাম্মদপুর হোক বা একটু জায়গা, কোনো রকম নিম্নমানের জায়গা, মানে কারেন্ট অথরিটি, বিদ্যুৎ বিভাগ। তাই মিরপুরে তো আরও মানুষজন বলে কি মিরপুরে থাকে, গরিব লোক, জাস্ট কিডিং। হ্যাঁ হ্যাঁ, আমার খিলগা।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে জেনারেটর দিয়েও লাভ নাই। মোহাম্মদপুরের কাহিনী শুনলাম, রাত 10:30টার সময় গেল কারেন্ট, গতকাল রাত 3টায় আসছে। জেনারেটর 1-2 ঘন্টা। আমি জাস্ট কিডিং আর কি, মানে যে মানুষ দুষ্টামি করে না যে গুলশান বরানীতে পশ লোক থাকে, মোহাম্মদপুর মিরপুর এখানে থাকে হলো ইয়া লোক, এটার কোনো ভিত্তি নাই। ভালো সব জায়গায় আছে ভালো ভালো ইয়া বিল্ডিং। কি খাওয়ার পানি? আচ্ছা আহারে এটা তো ঠিক না। কারেন্ট আলো টালো না হয় কম ইউজ করা হলো, তাই বলে খাওয়ার পানি। আমাদের অবশ্য চিন্তা ভাবনা করা হচ্ছে স্টুডেন্টদের জন্য অন্তত আমরা যখন ক্লাস হবে না তখন যেন এখানে ফ্যানের ব্যবস্থা থাকে। কি কি কিসের জন্য? ক্লাস যখন শেষ হবে আপনি ইভেন যখন মানে দরজাটা খুলবেন এর মধ্যে দেখবেন হাজির হয়ে গেছে, যে এসি বন্ধ করার জন্য। হ্যাঁ এটা ঠিক না, এটা অমানবিক। আমি যে কারেন্ট থাকে না আমি তখন পড়াই না, কারণ আমি হয়তো পড়াবো, রেকর্ডও হয়তো হবে, কিন্তু আপনাদের কষ্ট হবে গরমে। হ্যাঁ হ্যাঁ ইভেন মানে যে টাইমটা ম্যাম একটু করলেও ভালো হয়, যে মানে আমার ক্লাস টাইম যে সময়টা ওই টাইমটাও যদি একটু ছাড়া থাকে তাইলেও হয়। আসলে এটা একটা মানে নতুন করে গজায় ওঠা প্রবলেম। কি করব, আগে তো কারেন্ট যায় নাই, এখন এই জন্য অথরিটি চিন্তা ভাবনা করছে যে সেভাবে করেই যেরকম করে ইয়া হবে সেরকম করে। আচ্ছা আমরা এটুকু শেষ করে ফেলি। অ্যাট্রাকটিভ থিং হলো 1000 বছর আগে মডার্ন এলিমেন্ট ছিল সেখানে, যে যদিও ঈশ্বরের কথা বলছে, মোর এমফাসিস ইজ পুট অন হিজ ফ্রাস্ট্রেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। এই যে হতাশা এবং সাইকোলজিক্যাল যে অ্যানালাইসিস এগুলোর উপর বেশি কথা বলা হচ্ছে। মোস্ট অফ দ্য পোমস অফ দ্য টাইম ইদার টক্স অ্যাবাউট রিলিজিয়াস আইডিয়াস অর কিংস অ্যান্ড কুইন্স। সেই সময়কার কবিতাগুলো লেখা হতো ধর্মীয় আইডিয়া এবং রাজারানী সম্পর্কে, বাট এই কবিতাও ব্যাটল যুদ্ধ হিরোদের নিয়ে কথা বলছে, বাট হিরোদের যে প্রাইড সেগুলোকে এমফাসিস করা হয়নি এখানে, বরঞ্চ এখানে বলতেছে যে যুদ্ধবিগ্রহ কত মানবজাতির কত ক্ষতি করতে পারে। আচ্ছা থিম অফ সাফারিং, এটা যদি সাফারিংয়ের প্রশ্ন আসে তাহলে অ্যান্সার এভাবে হবে। আর সাফারিং, গ্লোরি অ্যান্ড লস্ট, যেগুলো কাছাকাছি এগুলো সাথে থাকবে। থিম অফ সাফারিং এটা খুবই ইম্পর্টেন্ট থিম। ওল্ড ম্যান ইজ নট দ্য অনলি পার্সন সাফারিং। আরও সে সময় এভাবে মানুষ তখন সাফার হয়েছে, এবং বাট সাফারিংটা জাস্ট ফিজিক্যাল না, মেন্টালও। আর ওল্ড ম্যান সাইকোলজিক্যালি সাফার করছে ইচ ডে, অ্যান্ড দ্যার ইজ নো হ্যাপিনেস ইন লাইফ। থিম অফ গ্লোরি অ্যান্ড লস্ট এলিজি ইট ইজ অ্যানাদার বিউটিফুল থিম। একসময় এই ওল্ড ম্যানের কী ছিল, সে ইয়াং ছিল, সব এনজয় করতো, খাবার দাবার ভালো খেত, লাইফ এনজয় করতো ফুলেস্ট, বাট নাও হি হ্যাজ লস্ট এভরিথিং। সে সব কিছু হারিয়ে ফেলেছে, পাস্ট ফিরে পেতে পারছে না। Once he had glory that he has already lost, but this poem could be a good example of elegy. এই যে loss, suffering, এটা হলো elegy-র element. The wanderer has lost everything and everybody, now he is crying for them. He misses his family, relatives, friends a lot, and for them he feels pain in his heart. Above all, he is mourning for his life. জীবনের জন্য শোক করছে, so that's why it's an elegy. Finally আমরা যেটা বলতে পারি, through we study the wanderer, as the wanderer is an example of old English poetry. We can say that its themes are fairly modern. That's it. বন্ধ করে দেন, বন্ধ করে দেন।